রিসিভার সাইড একটা বিট যদি মিসম্যাচ হয় তখন সেটাকে আমরা কি বলি সিঙ্গেল বিট এরর, মানে এই বিটি স্ট্রিমটার মধ্যে জাস্ট একটা বিটই কি মিসম্যাচ হয়েছে আর বাকিগুলো অ্যাজ ইট ইজ আছে। আর বার্স্ট এরর আমরা কাকে বলি, যখন হচ্ছে একের অধিক মানে দুইটা থেকে শুরু করে এই সংখ্যাটা বাড়বে, তাই না, সেটাকে আমরা বলি মাল্টিপল বিট এরর, বার্স্ট এরর। সো এই জিনিসগুলো মোটামুটি আসে। এখানে দেখো যে কথাটা বলছিলাম, এই যে সিআরসি থেকে আমরা মিডে কোশ্চেন পেয়েছি, সাইক্লিক রিডান্ডেন্সি চেক, তাই না। এখন এই তিনটা কন্টেন্ট যেগুলো কিন্তু আমাদের ফাইনালে চলে যাবে, চেকসাম, সিঙ্গেল পেরিটি এবং হচ্ছে টু ডাইমেনশনাল পেরিটি। এটা আমরা পড়ি নাই, এটা আজকে আমরা এটা দিয়ে স্টার্ট করব, টু ডাইমেনশনাল পেরিটি দিয়ে। সো এখানে কিছু কোশ্চেন আমরা বলেছিলাম, দেখো ইভেন পেরিটি কি, অড পেরিটি কি, ইভেন পেরিটি এবং অড পেরিটি কিভাবে কাজ করে, এই জিনিসগুলো পড়বা। হ্যাঁ, যে আমরা যেভাবে ক্লাসে কন্টেন্টে ফিল আপ করেছিলাম ঠিক ওভাবে পড়বা। আর একটা কোশ্চেন ইম্পর্টেন্ট ছিল, সেটা হচ্ছে ইভেন পেরিটি এবং অড পেরিটি শুধুমাত্র সিঙ্গেল বিট এরর ডিটেক্ট করতে পারে, কিন্তু বার্স্ট এরর ডিটেক্ট করতে পারে না, তাই না। এই জিনিসটা নিয়ে একটা ডিটেইল ডিসকাশন, জি ম্যাম, এটাও ভালো করে বলবা, ঠিক আছে। এইভাবে ঘুরায় কিন্তু আসতে পারে। যেহেতু এভাবে বললাম, তো দেখো মিডের তোমাদের একটা কোশ্চেন ছিল না এসএনআর নিয়ে, একটা স্টেটমেন্টকে জাস্টিফাই করতে বলা হয়েছিল। জি ম্যাম, ম্যাক্সিমাম ওইটার অ্যান্সারটা কিন্তু তোমরা ভুল লিখেছো, কারণ স্টেটমেন্টটাই তোমাদেরকে ভুল দেয়া ছিল, দিয়ে বলা হয়েছে স্টেটমেন্টটা জাস্টিফাই করো। ওখানে দেওয়া ছিল যে এসএনআর কম হলে জিনিসটা ভালো, কিন্তু এটা কিন্তু রং। জাস্টিফিকেশনটা কি হবে, যখন শুরুতেই বলতে হতো যে স্টেটমেন্টটা ভুল, এসএনআর যদি বেশি হয় সেটাই আমার সিস্টেমের জন্য ভালো। কেননা কি এসএনআর সমান কি, উপরে কি থাকে সিগন্যালের যে কোয়ালিটিটা, আর নিচে কি থাকে নয়েজ, তাই না, হরে। সো ডিনোমিনেটরে যেটা থাকবে সেটা তো খারাপ, আর আমার লবে যেটা আছে সেটা হচ্ছে আমার সিগন্যাল পাওয়ার, তার মানে সিগন্যাল পাওয়ার যত বেশি হচ্ছে এবং নয়েজ যত কম হচ্ছে এসএনআর আলটিমেট তত বেশি হবে, এবং সেটা কিন্তু আমার সিস্টেমের জন্য তত বেশি এফিশিয়েন্ট। সো এটাতে কিন্তু তোমরা কেউ জিরো পাও নাই, সবাই অনেকেই ম্যাক্সিমাম উল্টাপাল্টা লিখছে, আমি কিছু না কিছু মার্কস দিয়ে গিয়েছি, যেহেতু যে দেখছে সে এসএনআর ডেফিনেশনটা দিয়েছে বা কিছু একটা লিখছে, ঠিক আছে। তো এরকম কোশ্চেন কিন্তু ফাইনালেও ফেস করতে পারো, এই জন্য আমি বলবো স্টেটমেন্ট গুলো ক্লিয়ারলি পড়বা এবং বুঝে বুঝে পড়বা, ঠিক আছে। সো এই যে ইরর ডিটেকশনের কথাটা বললাম, যে ইভেন পেরিটি পড়বা, অড পেরিটি পড়বা, এবং হচ্ছে ইভেন এবং অড পেরিটির মাধ্যমে কেন আমরা বার্স্ট ইরর ডিটেক্ট করতে পারি না, এই কোশ্চেনটাও ভালো করে পড়বা। এখান থেকে এগুলো আমাদের এত ডিটেইল দরকার নেই, ইভেন এবং অড পেরিটির যে ইকুয়েশন দুটো ওগুলো একটু ভালোভাবে পড়বা। এই যে দেখো এখান থেকে আমরা আজকে পড়ানো স্টার্ট করবো। হ্যাঁ, টু ডাইমেনশনাল পেরিটি, সবাই একটু মনোযোগ দাও। কতজন আছি, 36 জন, আচ্ছা ঠিক আছে। তো দেখো জাস্ট এই সিনারিওটা দেখো আর আমার কথাগুলো শোনো, ঠিক আছে। দেখো সেন্ডার কি করে, কোন একটা বিটি স্ট্রিমকে সে হচ্ছে রিসিভারের কাছে পাঠাবে, তাই না। যেমন আমরা সাপোজ চিন্তা করি বেয়ার কোনো ইনফরমেশন বা বেয়ার কোনো ডেটা আমরা কিন্তু নিয়ে যাই না, আমরা সেটাকে কি করি, কোনো একটা প্যাকেজিং করি, তাই না। যেমন কোনো একটা পার্সেলও যদি পাঠাই এখান থেকে ওখানে, আমরা কি করি, ওই ডকুমেন্টটাকে কোনো একটা প্যাকেজের মধ্যে ঢুকাই ফেলি। সো এটাই হচ্ছে কি আমাদের যে পেরিটি বা চেকসাম বা সিআরসি, এগুলো হচ্ছে ওই প্যাকেটটা ক্রিয়েট করার টেকনিক, ডিফারেন্ট ডিফারেন্ট টেকনিক, তাই না, দিয়ে আমরা অরিজিনাল ডেটাকে, মানে আমরা প্রোটেক্টর হিসেবে বিভিন্ন রকম টেকনিক ইউজ করতেছি, করে তো সেন্ডার হচ্ছে এই প্যাকেটটাকে কি করে রিসিভারের কাছে পাঠায়। সো এটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। তাহলে দেখো আমরা একটা কথা বলেছিলাম, দেখো ইভেন পেরিটি এবং অড পেরিটিতে কি হয়, একটা করে সিঙ্গেল বিট সবসময় অ্যাড হয়, তাই না, মানে পেরিটি বিট হিসেবে, প্রোটেক্টর বিট হিসেবে। আর যদি সেটা সিআরসি এবং চেকসাম হয় তখন কি হয়েছিল, যে ওই বিটটা কত হবে আমি বলতে পারবো না, এটা হচ্ছে আমাকে ম্যাথমেটিক্স করে ক্যালকুলেশন করে বের করতে হবে। আমার কথাগুলো ক্লিয়ার ধরতে পারছো না তোমরা, রেসপন্স করো সবাই, বুঝতে পারছো ক্লিয়ারলি কন্টেন্ট গুলো মনে করতেছে, মিডের আগেরই কন্টেন্ট কিন্তু, যে ইভেন পেরিটি এবং অড পেরিটিতে কি হয়, যে যে আমাদের প্রোটেক্টর বিট হবে 1 বিট, কিন্তু চেকসাম সিতে প্রোটেক্টর বিট কত বিটের হবে আমি বলতে পারি না, ওটা হচ্ছে আমাকে ম্যাথ করে বের করতে হয়। ডেটা টু বি সেন্ট, এই যে এই পোর্শনটার কথা মনে করে দেখো, যে কত বিট হবে, আমি কিন্তু টু ডাইমেনশনাল চেকের ক্ষেত্রেও অনেকটা একই রকম, যে 1 বিট করে এক্সট্রা অ্যাড হবে, কিন্তু একটু ডিফারেন্ট। সো দেখো টু ডাইমেনশনাল কিভাবে কাজ করে, একটু মনোযোগ দাও। এই যে এটা হচ্ছে দেখো তোমার সেন্ডারের কাজ হচ্ছে এই অরিজিনাল ডেটাটাকে ওকে পাঠাতে হবে। সো এটা কত বিটের আমাদের দেখার প্রয়োজন নেই, এখানে আমরা দেখতেছি 4টা ব্লকেও ভাগ করে দিছে, তো আমি এটাকে বলি ব্লক 1, ব্লক 2, ব্লক 3 এবং ব্লক 4, এবং প্রত্যেকটা ব্লকে ইকুয়াল বিট আছে, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 8টা, তার মানে 4 8টা 32 বিট আছে। এখন এটা হচ্ছে সেন্টার সাইডের অপারেশন, আমি একবারই বলবো তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। হ্যাঁ, একটু খাতায় লিখে নাও, এক একটা ব্লকে যদি ইভেন নাম্বার অফ 1 থাকে,
একটু লিখো, এক একটা ব্লকে যদি ইভেন নাম্বার অফ 1 থাকে, মানে 1 এর সংখ্যাটা যদি জোড় হয়, তখন পেরিটি বিট ইকুয়াল টু লিখবা 0। ইভেন নাম্বার অফ 1 ইজ ইকুয়াল টু পেরিটি বিট 0, এটা লিখো। আর তারপরের লাইনে লিখো অড নাম্বার অফ 1 ইজ ইকুয়াল টু পেরিটি বিট 1। একের সংখ্যা হলে পেরিটি বিট হবে 0, একের সংখ্যা যদি বেজোড় হয় তখন পেরিটি বিট কত হবে? 1 হবে। লিখেছো সবাই? ওকে, তাহলে দেখো এখন কি করেছে, অপারেশনটা কি, এই যে চারটা যে ব্লক ও হচ্ছে এভাবে আমরা লিখে নিলাম, তাকাবা না, এই যে এই স্কয়ারটাকে লক্ষ্য করো, ঠিক আছে? এখানে দেখো 8 বিট, যে সেন্টারের যে 32টা বিট, এটাকেও অ্যাসেন্ডিং লিখে নিল। এখন বলো তো এখানে রো কোনটা আর কলাম কোনটা? রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে চিন্তা করবো, আমরা সবাই বিল্ডিং এ থাকি না? বিল্ডিং এ কি থাকে? কলাম থাকে। এই যে আমাদের দেয়ালের সাথে যে পোর্শন গুলা, অথবা অনেক সময় রুমের মধ্য দিয়ে কিন্তু কলাম চলে আসে, তাই না? ভিত্তি। সো এই যে ভার্টিক্যাল যে জিনিসগুলো, এগুলো হচ্ছে আমাদের কলাম, ঠিক আছে? আর রো কি থাকে? হরাইজন্টাল থাকে। এই যে এগুলো হচ্ছে আমাদের রো। সো আমরা বুঝতেই পারছি রো কয়টা এখানে? টোটাল 4টা। এখন এই রো এর উপর আমরা হিসাব করব প্রথমে, কলামের হিসাবটা পরে। তো এখানে দেখো আমরা কি বলেছি, ইভেন নাম্বার অফ 1 হলে পেরিটি বিট হবে 0। এখানে দেখো কয়টা 1, একটা, দুইটা, তিনটা, চারটা, 1 তাহলে কি ইভেন নাম্বার, এই যে পেরিটি বিট হয়ে গেল 0। তারপরেও দেখো 1 2 3 4 ইভেন নাম্বার, পেরিটি বিট 0। তারপরে দেখো একটা, দুইটা ইভেন নাম্বার, পেরিটি বিট 0। এন্ড এগেইন লাকিলি এখানে সবগুলোই 0 আসছে, ঠিক আছে? এই পর্যন্ত হিসাব কমপ্লিট। এখন এটাকে বাদ দাও, এই 0টাকে বাদ দাও, এখানে রো কলাম দুটারই হিসাব আছে, এটা আমরা লাস্টে করব। এবার দেখো কলাম পেরিটি, কলাম কিন্তু অনেকগুলো আছে। আচ্ছা কেউ বলো তো কলাম কয়টা? 8টা। থ্যাংক ইউ সো মাচ। এই যে আমরা তো অলরেডি বিট গুনে ফেলছি, তাই না? 8টা, তাহলে কলাম অবভিয়াসলি 8টা হবে। তো আমরা এখানে দেখো বিজোড় সংখ্যা চলে আসছে, যে একটা, দুইটা, তিনটা, তাহলে 3 অড নাম্বার, এই যে এখানে হয়ে গেল 3 কলাম পেরিটি, ঠিক আছে? এভাবে আমরা গুনে গুনে দেখবো। এখানেও দেখো 1 অড নাম্বার হয়ে গেল 1, সো এখানে 2 ইভেন নাম্বার হয়ে গেছে 0। তাহলে এই যে এভাবে আমরা কলামের ভ্যালুগুলো এবং হচ্ছে রো এর ভ্যালুগুলো দিয়ে দিব। দেওয়ার পরে এখন আমি দেখতেছি রিমেইনিং একটা ইনফরমেশন আমার এখনো বেয়ার, এটা কিন্তু আমরা এখনো বসাই নাই। সো এটা কিভাবে করা যায়, এই ভ্যালুটাকে তুমি রো থেকেও বসাতে পারো অথবা কলাম থেকেও বসাতে পারো। যেই সিনারিও থেকেই বসাবা ওটা উভয়ের ক্ষেত্রেই ওটা স্যাটিসফাই করবে। আমরা যে কোনো একটা মিলাই, রো এর ভ্যালুটা মিলাই। দেখো আমরা কি বলেছি, যদি ইভেন হয়, 1 এর সংখ্যা ইভেন হয় তাহলে 0 বসবে, 1 এর সংখ্যা অড হলে এটা কি হবে? 1 হবে। সো রো মিলাই, রোতে দেখো কোনো 1 নেই, তার মানে 0 সংখ্যক 1, তাই না? 1 এর সংখ্যা কত? 0। সো এখানে কেন 0 হলো? অনেকের মনে হতে পারে যে 0 তো একটা নিউট্রাল নাম্বার, তাহলে আমি কেন ইভেনকে প্রায়োরিটি দিলাম? সো দেখো 0 যদিও আমি বলতেছি নিউট্রাল নাম্বার, যে এটা জোড়ও না বিজোড়ও না, কিন্তু যে কোনো বিজোড় সংখ্যার পরে যদি আমি 0 বসাই, যেমন 5 একটা বিজোড় সংখ্যা, তারপরে আমি 0 বসালাম, তাহলে কত হলো? 50 হলো না? 50 কি কি করতেছে? একটা জোড় সংখ্যার মতো আচরণ করতেছে। আবার দেখো যে কোনো একটা ইভেন নাম্বার, যেমন 2 এর পর যদি একটা 0 বসাই, তাহলে কি এটা এগেইন একটা ইভেন নাম্বার মতো আচরণ করতেছে না? সো 0 যদিও নিউট্রাল নাম্বার, কিন্তু ও হচ্ছে ইভেনের কোয়ালিটি সব থেকে বেশি কি করে? ক্যাপচার করে, মোর দেন অড এর কোয়ালিটি। যে কারণে আমরা কোনো 1 না থাকলেও, 0 সংখ্যক 1 থাকলেও আমরা কি করব? ইভেনের যে ইকুয়েশনটা সেটাকে আমরা প্রায়োরিটি দিয়ে এখানে 0 বসিয়েছি। সো এটাতে একটু মিলায় দেখো, 0 বসানোর উদ্দেশ্য কি? তার মানে 1 এর সংখ্যা ইভেন হতে হবে। সো 1 2 3 4 5 6, 6 কি ইভেন না অড বলো? ইভেন, এই কারণে আমরা এই যে 0 বসালাম। তাহলে এই যে সেন্টার সাইডের অপারেশন কিন্তু কমপ্লিট। এখন সেন্টার কি করবে? এই যে এই বিট স্ট্রিমটা, এই বিট স্ট্রিমে দেখো এখানে আমাদের অরিজিনাল ডেটায় রো ছিল 4টা, এখানে কিন্তু অবভিয়াসলি 5টা হয়ে যাবে, এই যে একটা এক্সট্রা আমরা যেটা মেক করেছি। এবং প্রত্যেকটার সাথে এই যে একটা করে প্রোটেক্টর বিট এক্সট্রা অ্যাড হবে। তাহলে দেখো এখানে 8 বিট ছিল, এটাতে কিন্তু 9 বিট করে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার কমপ্লিট সেন্টার সাইডের অপারেশন। সেন্টার ঠিক এভাবেই ডেটাটা পাঠাবে। ম্যাম এখানে যে আমাদের একটা যে অপারেশনের ক্ষেত্রে সাইডে যে 0টা বসালাম, উপরে যদি ম্যাম রোতে কোনো একটা কাতে 1 আসতো, তাহলেও কি ম্যাম 0ই বসাতাম আমরা? তুমি ইকুয়েশন লিখে নিয়েছো না? 1 মানে কি? একটা 1 যদি থাকতো তাহলে অড নাম্বার অফ 1 হয়ে যেত না? জি ম্যাম। তাহলে অড নাম্বার অফ 1 হলে কি হয় বলো? খাতায় লিখেছো না কেবল? অড নাম্বার অফ 1 হলে কি না বসে? ম্যাম এখানে কি অড নাম্বার হলো 1 বসাতাম ম্যাম, বাট ম্যাম কলাম আর রো দুইটারই তো এখানে অপারেশনটা হচ্ছে না ম্যাম, সাইডে একদম কর্নারে তুমি যেটা যে কোনো 0 একটাকে হিসাব করে বসাবা আর একটা অটোমেটিক মিলে যাবে।
কথা বুঝতে পারছো? যে আমরা এটা হিসাব করে বসাইছি, তারপরে দেখো এখান থেকে যোগ করে দেখি যে এটা মিলে গেছে। যদি তোমার এই অপারেশন ঠিক থাকে, প্রথমে রো অপারেশন এবং কলাম অপারেশন যদি ঠিক থাকে, তাহলে যে কোনো একটাকে পার্সপেক্ট ধরে এটা বসায় দিয়ে অটোমেটিক আরেকটা চেক করবা, দেখবা মিলে গেছে। বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, ম্যাম এখানে যদি উপরে একটা রোতে যদি 1 আসতো তাহলে কি হতো ম্যাম? আচ্ছা শোনো, রো এখানে যদি অপারেশনে জিরোর মধ্যে একটা 1 আসতো, তাই না? এখানে যদি একটা 1 আসতো, তাহলে অবভিয়াসলি এখানে কিন্তু 6টা 1 থাকতো না, মানে এখানে ইভেন সংখ্যক 1 থাকতো না, এখানেও অড হয়ে যেত। কারণ এখানে 1 কেন আসবে? তোমার এই অরিজিনাল ডেটা চেঞ্জ হবে। সো অরিজিনাল ডেটা চেঞ্জ হলে এ তো আর 6টা থাকে না, তখন এখানেও যেমন অড নাম্বার আসতো, এখানেও অড আসতো। আলটিমেট এখানের অ্যান্সারটা কি হতো? 1 হতো। বুঝাতে পারছি? জি ম্যাম। এই ক্লাসগুলো ফিজিক্যালি করানো খুবই দরকার। এগুলো আসলে অনলাইনে করে কি হয় আমি বুঝি না। যাই হোক, দেখো এখন তো এই জন্য বলতেছি তোমাদের ইন থেকে একটু কেয়ারফুল থাকো, কারণ বুঝতেছো কি না বুঝতেছো আমি তো বুঝতে পারছি না। তো যাই হোক, এই যে দেখো, তাহলে আমরা এই বিটি স্ট্রিমটাকে এখন পাঠাবো, মানে সেন্ডার এটাকে কি প্যাকেট করে এটাকে পাঠাবে। সো এখানে ছিল 4টা ব্লক, এখানে হয়ে গেল 5টা ব্লক, এই যে এটা এক্সট্রা ব্লক, তাই না? এবং এখানে কি প্রত্যেকের সাথে দেখো একটা করে এক্সট্রা বিট অ্যাড হয়েছে। সো এটার ক্ষেত্রে কেন রিসিভার সাইড অপারেশন নেই? রিসিভার সাইড অপারেশনটা আলাদাভাবে এখানে দেওয়ার কোনো এই যে সেন্ডার তো এটা পাঠালো, রিসিভার অ্যাজ ইট ইজ যদি এটা পায়, তখন রিসিভার এটাকে পুনরায় এভাবে স্কেলিটনটা এভাবে দাঁড় করাবে, মানে এই বিটি স্ট্রিমটা পাওয়ার পর ও তো জানে যে ওকে 2 ডাইমেনশনালে পাঠানো হয়েছে। সো 2 ডাইমেনশনালে পাঠানো হলে এই যে এইটা যে অরিজিনাল না, এতটুকু ইনফরমেশনও কিন্তু রিসিভারের কাছে আছে, যে অরিজিনাল হচ্ছে এই 4টা এবং হচ্ছে এটা হচ্ছে আমার আলটিমেট কি পেরিটি, 2 ডাইমেনশনাল পেরিটি। তাহলে রিসিভার সাইড এই অপারেশনটাকে পুনরায় এই স্কেলিটনে বসাবে। বসানোর পর ও কি করবে? রিভাইজ করবে অথবা রিচেক করবে যে রো পেরিটি এবং কলাম পেরিটি গুলো ঠিক আছে কিনা। কোনো জায়গায় যদি রিভাইজ করে দেখে যে হিসাব মিলছে না, তখন ওই ডিসিশনে আসবে যে অরিজিনাল ডেটা ইন্টারাপ্টেড হয়েছে। আর যদি কোনো রকম এখানে যদি রিভাইজ করে দেখে কোনো রকম এরর আসে নাই, তখন ও বলবে যে কোনো রকম ইন্টারাপশন হয়নি, সেন্টার যেভাবে পাঠিয়েছিল অ্যাজ ইট ইজ আমি পেয়েছি। ঠিক আছে? তাহলে এটা গেল আমাদের 2 ডাইমেনশনাল পেরিটির কমপ্লিট কনসেপ্ট। এখন চেকসামও কেউ চাইলে এখান থেকে একটু করতে পারো। আর সিআরসি আমাদের প্রয়োজন নেই। ঠিক আছে? সিআরসি আমরা অলরেডি মিডে কভার করেছি। এই এই ওয়েব লিংকটা আমি তোমাদেরকে এতে অ্যাড করে দিব বিএলসি তে। তাহলে আমাদের 2 ডাইমেনশনাল পেরিটি চেক কমপ্লিট। পেরিটি আমরা কি কি পড়বো অলরেডি বলে দিলাম, এই যে সিম্পল পেরিটি চেক করব, 2 ডাইমেনশনাল পেরিটি পড়বো এবং হচ্ছে আমরা চেক সাম পড়বো। এই যে 4 নাম্বারটা আমরা ফাইনালের জন্য পড়বো না। এখন আজকে যে আমরা যে কন্টেন্টটা স্টার্ট করব, এটা হচ্ছে আমাদের এই যে লেকচার 6 মডিউল 1। ম্যাম চেক সামে একটু প্রবলেম ছিল। চেক সামে প্রবলেম ছিল? কি প্রবলেম বলো? ম্যাম চেক সামে আপনি যে অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন ওইটার সাথে আসলে আমার চেক সামের ভ্যালুটা মিলতেছে না। এটা তো তোমার এখন এটাকে আমি ইরোড ধরে করব সেটা নাকি হচ্ছে এটা তো অনেকে সাবমিট করেছে বাবা, কোন কারো তো আমি অবজেকশন শুনি নাই এরকম। তোমাকে যেটা আমি করতে হবে, হয় তুমি ফিজিক্যালি এসে contact- দেখা করবা অথবা ফ্রেন্ড যে কারোর সাথে কাউন্সিল করবা। যেহেতু কাউন্সিল না করতে পেরে হয়তো আমার কাছে আসছো, সো একটু ফিজিক্যালি দেখা করতে হবে। ঠিক আছে? জি ম্যাম ঠিক তা আছে। না হলে তো আমি তোমাকে এই পর্যায়ে এখন অনলাইনে হেল্প করতে পারছি না। সো দেখো আমরা এই যে এই কন্টেন্টটা আজকে স্টার্ট করব। তো এখানে খুব কমার্শিয়াল ভাবে দেয়া, আমি আরেকটু ডিটেইলে তোমাদেরকে পড়াবো, যে কারণে আমরা দেখি কোন একটা রিসোর্স যদি পাওয়া যায়, এটা আমরা লাস্টে দেখবো আর কি। ম্যাম আমরা এখন যে টপিকটা পড়লাম ওখান থেকে কি হচ্ছে আমাদের 5 মার্কস থাকবে ইরোড ডিটেকশন টেকনিক থেকে? মার্কস ডিস্ট্রিবিউশনটা তো এখনই বলতে পারছি না, এটা তো কোশ্চিন করার সময় প্লাস হচ্ছে তোমাদের ওই যে সিএলও পিএলও ম্যাপিং এর সময় এটা একটু দেখতে হবে সিলেবাসটা ওই ঠিক আছে। অনুযায়ী। ঠিক আছে? ওটা তোমাদেরকে সেমিস্টার শেষের দিকে অথবা কন্টেন্টটা মোটামুটি পড়ায় ফেলি, সিলেবাসটাও একবার দেখতে হবে। না দেখে আসলে বলাটা আমার জন্য টাফ। অনলাইনে রিসোর্স খুঁজে পাওয়াটাও টাফ। ফিজিক্যাল ক্লাসে হলে বোর্ডে লিখে বোঝানো যায়। এখানে যেমন এভরিথিং থিওরি, এটা তো সুইটেবল মনে হচ্ছে না।
আচ্ছা, তোমরা একটু ওয়েট করো, আমি স্ক্রিন শেয়ারটা অফ করছি, আমি একটু সার্চ করে দেখি। হ্যাঁ, পেয়েছি। ওকে, আচ্ছা, স্ক্রিন ভিজিবল? স্ক্রিন শেয়ার সাকসেসফুলি হয়েছে? দেখতে পাচ্ছ স্ক্রিন? জি ম্যাম। ম্যাম দেখতে পাচ্ছি। আচ্ছা, ইরো ডিটেকশন, এটা আমি তোমাদেরকে, এটা ব্যাকএন্ডে থাক, এটা আমি বিএলসি তে অ্যাটাচ করে দিব। এখান থেকে আমরা কোথায় কি পড়াচ্ছি একদম লাস্টে বলি, আগে তোমরা একটু বুঝো। হ্যাঁ, এই যে জাভা টি পয়েন্টের এটা থেকে পড়াই, এখানে কিছু বেসিক ইনফরমেশন মোটামুটি আছে ক্লিয়ার হইতে। এটা মেবি তোমাদের বিএলসি তে অ্যাটাচ আছেও, তারপরে আমি চেক করব। ডকুমেন্ট তোমরা সব পেয়ে যাবা, সব ডকুমেন্ট। সো দেখো, আমরা যে জিনিসটা শুরু করব সেটা হচ্ছে আইপি অ্যাড্রেসিং। যেহেতু আমি তোমাদের ল্যাব নেই, তো এটা সম্পর্কে আমাদের মোটামুটি একটু হলেও আইডিয়া আছে, তাই না? আমরা হচ্ছে ল্যাব ক্লাসে তো আইপি অ্যাড্রেস নিয়ে একটু হলেও কি সিসকো প্যাকেট ট্রেসারে আইপি অ্যাড্রেস বসায় কিভাবে কি আউটপুট আসে না আসে, এতটুকু সম্পর্কে আমাদের একটু হলেও ধারণা আছে। তো বাকিটা ক্লিয়ার করার জন্য একটা জিনিস দেখো, আমরা বলেছিলাম একটা অ্যাড্রেস হচ্ছে ম্যাক অ্যাড্রেস, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস, তাই না? ম্যাক অ্যাড্রেসটা আসলে কি হয়? এটা হচ্ছে একটা ডিভাইসের ফিজিক্যাল অ্যাড্রেস। কোনো একটা ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস তুমি যদি পারচেস করো কোনো ব্র্যান্ডেড শপ থেকে অথবা কোনো অথরাইজড কোনো কর্পোরেশন থেকে, তখন দেখবা ওইটার যে নিক কার্ড থাকে, ঠিক আছে? নিক কার্ডের ফুল ফর্মটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। সেখানে 48 বিটের একটা ফিজিক্যাল নেম ওটার সাথে কিন্তু বার্ন্ড করে ওই ডিভাইসের সাথে তোমাকে ইনজেক্ট করে দেওয়া হয়। মানে ওই ডিভাইসের নিক কার্ডটা যদি তুমি দেখো, তাহলে ওই 48 বিটের ডেটাটা তুমি দেখতে পাবা, একদম ভিজিবল, ডিভাইসের সাথে কিন্তু অ্যাটাচ করা থাকে। ঠিক যেমন ভাবে আমরা যদি বাস্তব জীবনে চিন্তা করি, আমাদের নাম কখনোই কিন্তু এটা চেঞ্জ হয় না, ঠিক আছে? তোমার যা নাম, আমার যা নাম, জন্মের পর থেকে আমাদের যে নাম দেওয়া হয়েছে, এটা কি চেঞ্জ হয় কখনো? খুব কম, তাই না? রেয়ার। সেলিব্রিটিদের ক্ষেত্রে তারা হয়তো বা নিকনেম চেঞ্জ করছে অর এনিথিং, কিন্তু এক্সেপশনালিটিতে কিন্তু কখনো এক্সাম্পল হবে না, ঠিক আছে? সো ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে সহজ কথায় একটা ডিভাইসের নাম, ঠিক আছে? আর আইপি অ্যাড্রেসটা কি, যে জিনিসটা আমাদের মেইন কনসেপ্ট। সো একটা জিনিস একটু নোট ডাউন করো, কত বিট বলছি? 48 বিট। ওকে, 48 বিট লেন্থ। এখন আমরা যে অ্যাড্রেসটা নিয়ে মূলত পড়াশোনা করব সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস অথবা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। সো এটা কি? এটা হচ্ছে একটা ডিভাইসের লজিক্যাল অ্যাড্রেস। সো ম্যাক অ্যাড্রেসের পাশে একটু নোট করবা যে ম্যাক অ্যাড্রেস ইজ ইকুয়াল টু ফিজিক্যাল অ্যাড্রেস ইজ ইকুয়াল 48 বিট, ঠিক আছে? এই তিনটা ইনফরমেশন খাতায় লিখবা। আর আরেকটা জিনিস লিখবা, আইপি অ্যাড্রেস। একটু কনফিউশন আসতে পারে যে আইপি অ্যাড্রেস কিভাবে লিখি, যে দেখো এখানে একটা আইপি অ্যাড্রেস লেখা আছে, ঠিক এভাবে লিখবা যে আইপি অ্যাড্রেস ইজ ইকুয়াল টু লজিক্যাল অ্যাড্রেস, ঠিক আছে? ইটস নট ফিজিক্যাল অ্যাড্রেস, ইটস লজিক্যাল অ্যাড্রেস। এবং ইকুয়াল টু লিখবা 32 বিট। ইকুয়ালস কি দিবা? 32 বিট। তাহলে দেখো, এখন এটাকে কেন লজিক্যাল অ্যাড্রেস বলা হচ্ছে? লজিক্যাল অ্যাড্রেস এই কারণে বলা হচ্ছে কারণ এই অ্যাড্রেসটা হচ্ছে ওই ডিভাইসের প্লেসমেন্ট অনুযায়ী, রাউটারের সেটআপ অনুযায়ী, লোকেশন অনুযায়ী এই অ্যাড্রেসটা চেঞ্জ হয়। কিন্তু আমাদের নাম কিন্তু কখনো চেঞ্জ হয় না। সো ম্যাক অ্যাড্রেস কি অ্যাজ ইট ইজ থাকে, কখনোই চেঞ্জ হয় না। কিন্তু আইপি অ্যাড্রেস কিন্তু চেঞ্জেবল। চেঞ্জ করা, আইপি অ্যাড্রেসকে চেঞ্জ করা কিন্তু ইটস ভেরি নর্মাল এন্ড ভেরি পসিবল। কিভাবে সম্ভব? আমরা জাস্ট এই উদাহরণটা দিয়ে একটু চিন্তা করি। দেখো, আমরা সবাই ড্যাফোডিলের। সো আমরা কি করে থাকি, যে কম্পিউটারে যে ইথারনেট দিয়ে কানেকশন গুলো দেয়া, ওইটাকে আমরা স্কিপ করে যাই। হ্যাঁ, আমরা ওয়্যারলেস এর মাধ্যমে যে কানেকশনটা পেয়ে থাকি ইন্টারনেটে ড্যাফোডিল এরিয়াতে। সো কি জেনারেল একটা রাউটার আছে। সো এই যে ল্যান গুলো কি বলতো কেউ একজন? ল্যান গুলো হচ্ছে এক একটা বিল্ডিং। মনে আছে কারো? আমরা এই যে ল্যান কে বিল্ডিং হিসেবে কনসিডার করেছিলাম না? যেমন এটা যদি নলেজ টাওয়ার হয়, ঠিক আছে, হয় এরকম। ল্যান 1 2 3 মানে কি? ড্যাফোডিলের আন্ডারে, সেম রাউটারের আন্ডারে তিনটা বিল্ডিং। রিলেট করতে পারছো? রেসপন্স করো, বুঝতে পারছো না? ঠিক আছে, তাহলে দেখো একটা সিঙ্গেল রাউটারের আন্ডারে আমাদের তিনটা বিল্ডিং আছে। এগেইন দেখো এখানে এ বি সি ডি ই এফ জি, এরা প্রত্যেকে কি এক একটা, কেউ একজন বলো তো, এরা প্রত্যেকে এক একটা কি ইন্ড ইউজার না? জি ম্যাম। একটা ল্যানে যে নলেজ টাওয়ারে এখানে দেখো তিনজনকে দিয়েছে, কিন্তু এটা কি প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন? এটা 30,000 হলেও তো আমরা অবাক হবো না, তাই না? ইটস ভেরি পসিবল, হতেই পারে। 30,000 স্টুডেন্ট কিন্তু
বা 30,000 মানুষ কিন্তু আমাদের AB4 এ এটা যাবে খুব সহজে, আমরা বুঝতেও পারবো না। ঠিক আছে? সো একটা ল্যানের আন্ডারে কি হতে পারে, আনকাউন্টেবল নিউমেরাস কিন্তু আমার ইউজার থাকতে পারে, ইন্ড ইউজার। সেম ওয়েতে ল্যান 2 এবং ল্যান 3 দেখো এক একটা ইউনিক অ্যাড্রেস দেয়া হয়েছে, এটা কিন্তু একটার সাথে আরেকটা মিলতেছে না, মেলে মিলবে না, কিন্তু কোনো একটা ডিভাইসে কিন্তু নাম্বারে কিন্তু চেঞ্জ আছে। সো এগুলোই হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। এখন একটা জিনিস চিন্তা করো, এ সাপোজ এ ইউজার ল্যান 1 এ, ঠিক আছে, ওর আইপি অ্যাড্রেসটা দেখো, এটাকে কেন লজিক্যাল বলা হচ্ছে। আইপি অ্যাড্রেসের থ্রুতে ওর উদ্দেশ্যটা কি, ইন্টারনেটের সাথে কানেক্টেড হওয়া। আইপি অ্যাড্রেসটা এই কাজটাই করে থাকে যে কোনো একটা ডিভাইসকে ইন্টারনেটের সাথে সে কানেক্ট করে দেয়, ঠিক আছে। সো দেখো ও যখনই ল্যান 2 তে চলে আসবে, বিল্ডিং শিফট করবে, আলটিমেট কিন্তু আমি যদি সাপোজ চিন্তা করি এ ডি এর সাথে রিপ্লেস হলো, ডি এর সাথে রিপ্লেস হবে, তখন কি এই যে এই জায়গাটায় কিন্তু ওর আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে, অ্যাজ ইট ইজ থাকবে না। যখনই ওর ল্যান চেঞ্জ হয়ে যাবে, ওর কিন্তু আইপি অ্যাড্রেসটা কি লোকেশন অনুযায়ী আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়, ঠিক আছে। এই কারণে এটাকে বলা হয় লজিক্যাল অ্যাড্রেস। তো এখানে অনেক ডিটেইল ইনফরমেশন আছে, কথাবার্তা আছে, পাবলিক আইপি আছে, প্রাইভেট আইপি, স্ট্যাটিক আইপি, ডাইনামিক আইপি। থিওরিটিক্যাল কনসেপ্ট গুলোতে আমরা পরে যাব, ঠিক আছে। থিওরিটিক্যাল যা কিছু কোশ্চেন আসবে আমি তোমাদের ডিটেইল বলে দিব, যেভাবে মিডে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে যে এভাবে এভাবে এখান থেকে কোশ্চেন আসবে। কিন্তু আমরা যেটা করব, প্রথমে বেসিকটাকে ক্লিয়ার করব, ম্যাথমেটিক্স গুলো শিখবো, কোথায় কি নাম্বারিং হয় এই জিনিসগুলো আগে বুঝবো, তারপরে আমরা থিওরিটিক্যাল ডিসকাশনে যাব। তাহলে তোমাদের এই জিনিসটা বুঝতে এবং বেসটা স্ট্রং হতে আরো বেশি সহজ হবে। সো আমরা একটু দেখি, তাহলে আমরা মোটামুটি এতটুকু বুঝলাম যে হচ্ছে আইপি অ্যাড্রেসটা কি লোকেশন অনুযায়ী, ডিভাইস অনুযায়ী, রাউটার অনুযায়ী চেঞ্জ হয়। এখন চিন্তা করো, এই যে আমি বাসা ইউজার কি করছো, তোমাদের হোম বা রেসিডেন্সিয়াল এরিয়াতে তোমরা আছো, তো তোমরা একটা নির্দিষ্ট রাউটারের আন্ডারে যখনই তুমি লোকেশন এবং রাউটার চেঞ্জ করবা, আলটিমেট কিন্তু তোমার ইন্টারনেট কানেকশনের জন্য এই যে তোমার আইপি অ্যাড্রেসটা এটা চেঞ্জ হয়ে যাবে। এই কারণে আমরা এটাকে বলি লজিক্যাল অ্যাড্রেস, যেটা হচ্ছে ম্যাক অ্যাড্রেসের মতো অ্যাজ ইট ইজ থাকে না, ঠিক আছে। এটা হচ্ছে লোকেশন অনুযায়ী, রাউটার অনুযায়ী, ইথারনেট কেবল অনুযায়ী এটা হচ্ছে চেঞ্জ হয়। বাট এটা কি 32 বিটের ইউনিক অ্যাড্রেস। এখন একটা জিনিস দেখো, আমি যদি বলি এটা 32 বিট, হ্যাঁ, খুব ইনিশিয়াল কিছু কথা, এখানে কি উল্লেখ আছে কিনা, না এখানে সেরকম কোনো কিছু উল্লেখ নেই। আচ্ছা আমি একটু সার্চ দিই। এই তো আমরা অ্যান্সারটা পেয়ে গিয়েছি। সো দেখো আমরা যেটা বলতেছি 32 বিটের, ঠিক আছে। 32 বিট যদি হয়, তুমি 2 এর পাওয়ার যদি 32 দাও, ইন্টারনেট যখন প্রথম ইনভেন্ট হয়, আইপি অ্যাড্রেসের প্রধান উদ্দেশ্যই হচ্ছে সায়েন্টিস্টরা এমন একটা অ্যাড্রেস ইনভেন্ট করেছে যার মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা ইন্টারফেস অথবা কমন নেটওয়ার্কের আন্ডারে নিয়ে আসবে, ঠিক আছে। তো আইপি অ্যাড্রেস সেই ধারণা থেকে আইপি অ্যাড্রেস আসে, এবং 2 টু দি পাওয়ার 32 2 লিখবা, তার ভ্যালুটা আসে 4 বিলিয়ন, 4.3 বিলিয়ন আসে, ঠিক আছে। মানে কি 4.5 বিলিয়নও যদি তুমি ধরো, যে যখন ইন্টারনেট ইনভেন্ট হয় তখন তারা চিন্তা করেছিল যে ওয়ার্ল্ড ওয়াইড 4.5 বিলিয়ন মানুষ ইন্টারনেট ইউজ করবে, এটা মানে কল্পনারও বাইরে। বাট এখন এই স্টেজে এসে আমরা দেখতেছি যে ওয়ার্ল্ড পপুলেশন কত, অ্যারাউন্ড 8 বিলিয়ন, তাই না। প্লাস এক একজন ইউজার, তুমি প্র্যাকটিক্যালি চিন্তা করো, আমার মোবাইলে আমি ইন্টারনেটের সাথে কানেক্টেড, আমার ল্যাপটপে আমি ইন্টারনেটের সাথে কানেক্টেড, আমার কি স্মার্টফোন দিয়ে আমি ইন্টারনেটের সাথে কানেক্টেড, এরকম নিউমেরাস ডিভাইস আমাদের আশেপাশে আছে যেগুলোর সাথে আমার ক্লাউডকে কানেক্ট করতে হচ্ছে। সো প্রত্যেকে কি নেটের সাথে কানেক্ট হওয়ার জন্য তার কিন্তু এই যে ইউনিক আইপি লাগে, কোনো আইপি কিন্তু কারোর সাথে ওভারল্যাপ করতে পারবে না। সো একজন মানুষ যদি গড়ে 3টা থেকে 4টা আইপি ব্লক করে রাখে, তাহলে কি ওয়ার্ল্ড পপুলেশন যদি আমি ধরি যে 50% নেট ইউজ করে আর 50% নেট ইউজ করে না, তার মানে কি 4 বিলিয়ন তো অ্যাটলিস্ট নেট ইউজ করতেছে। সেখানে আবার এক একজন ইউজার গড়ে 3টা করে ডিভাইস ইউজ করতেছে, তাহলে কি আলটিমেট তার 12 বিলিয়নের অ্যারাউন্ড 12 বিলিয়ন তার প্রয়োজন হবে না যে আইপি অ্যাড্রেস। আমার কথাটা বুঝতে পারছো, রিলেট করতে পারছো কথাটা? জি ম্যাম। করো কেউ? তাহলে দেখো ওয়ার্ল্ড পপুলেশন হচ্ছে, আমি যদি চিন্তা করি 8 বিলিয়ন, হ্যাঁ, এখন সব মানুষ তো আর নেট ইউজ করে না আমাদের গ্রামে, আমাদের একটা সার্টেন এজের পর, ঠিক আছে, আমাদের দাদা খালাও অনেক কিছু এরা তো ইন্টারনেটে ইনক্লুডেড না। বাট যারা আমরা ইনক্লুডেড, আমরা কিন্তু এক একজন নিউমেরাস ডিভাইসের সাথে ইনক্লুডেড।
এটা আমি বলতে চাচ্ছি। সো যদি আমি চিন্তা করি যে ওয়ার্ল্ডের 50% মানুষ নেট ইউজ করে, তার মানে 4 বিলিয়ন ইউজ করে অ্যাটলিস্ট। 4 বিলিয়নের এক একজন 2টা বা 3টা ডিভাইসের সাথে গড়ে ইন্টারনেট ইউজ করে যাচ্ছে। তাদের এক একজন কি ইউনিক যদি অ্যাড্রেস ইউজ করে, তার মানে 4 কে যদি আমি ডাবলও করি হয়ে যাচ্ছে 8 বিলিয়ন। যেখানে 2 এর পাওয়ার যদি 32 দেই তখন হয়ে যায় আমার 4.3 বিলিয়ন। এই কারণেই IPv4 অ্যাড্রেসটা হচ্ছে আমাদের ইনসাফিসিয়েন্ট। ঠিক আছে? আমরা পুরো পড়াশোনা ম্যাথমেটিক্স সবকিছুই IPv4 এর রেসপেক্টে করব, মানে 2 টু দি পাওয়ার 34 এর রেসপেক্টেই করব, 2 টু দি পাওয়ার 32। কিন্তু মার্কেটে এখন IPv6 অ্যাড্রেস এটা অ্যাভেলেবল শুধুমাত্র এই কারণেই যে IPv4 এর অ্যাড্রেস রেঞ্জটা শুধুমাত্র 4 বিলিয়ন। এটা দ্বারা ওয়ার্ল্ডের প্রত্যেকটা মানুষকে ইন্টারনেট সেবা দেওয়াটা পসিবল না, যে কারণে আমাদেরকে IPv6 এ কনভার্ট হয়ে যাচ্ছে। এই যে এই জায়গাটায় তোমরা লিখবা IPv6, জাস্ট লেখো হোয়াট ইজ IPv6 অ্যাড্রেস। আমরা একটু লিখি IPv6 অ্যাড্রেস, প্রথমটাই আমরা দেই। IPv6 এর হচ্ছে দেখো 128 বিট, এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, IPv6 হচ্ছে কত বিট? আচ্ছা তোমাদেরকে আমি জিজ্ঞেস করি ম্যাক অ্যাড্রেস কত বিট বলো? মিডিয়া অ্যাক্সেস 48 বিট। IPv4 কত বিট বলো? 32 বিট। 32 বিট। IPv4 দ্বারা ওয়ার্ল্ডের প্রত্যেকটা মানুষকে ইন্টারনেট সেবা দেওয়া পসিবল না, সেই কারণে চলে আসছে IPv6। IPv6 এর কত বিট বলো? 128 বিট। 128। তাহলে এটার কম্বিনেশনটা কিরকম হয়? যে ডায়াগ্রামটা দেখতে অনেকটা 28 বিটের যেই রিপ্রেজেন্ট হয়। দেখো IPv4 তোমরা সবাই ইনসার্ট করছো সিসকো প্যাকেট ট্রেসারে, তাই না? ওই যে 192.220.21 ওইটার সাথে তো আমরা পরিচিত। সো IPv6 দেখতে এরকম হয় অনেকটা। এখানে টোটাল গুণে দেখবা 128টা বিট আছে। এই যে ঠিক আছে, এই যে প্রত্যেকটা ব্লকে কি 16 বিট। এখানে 16 বিট কিভাবে হয়? এই যে এখানে কিন্তু অনেক হিসাব আছে। এটা কি হেক্সাডেসিমাল নাম্বার না? এই যে হেক্সাডেসিমাল নাম্বার। ঠিক আছে, এখানে অনেক হিসাব আছে। প্রত্যেকটাকে যদি আমি হেক্সাতে কনভার্ট করি এক একটা 4 করে নিবে। দেখো তাহলে 4 4 কি 16 হচ্ছে না? এই যে প্রত্যেকটা কিন্তু হেক্সাতে কনভার্টেড। 2 কে হেক্সায় নিবা, 0 তে হেক্সায় নিবা, 0 কে 1 কে হেক্সায় নিবা। তাহলে এই যে 4টা এক একজন আবার 4টা নিবে, তাইলে এই যে প্রত্যেকের ক্ষেত্রে 16 বিট করে। সো এটা একটা থিওরিটিক্যাল ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু নোট ডাউন করে নাও। ক্লাসে তোমাদেরকে আমি ডিটেইলে বলবো, জাস্ট কোশ্চেনটা সম্পর্কে আইডিয়া রাখো যে IPv4 থেকে কেন আমরা IPv6 এ কনভার্ট হলাম। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখন দেখো IPv6 এর সুবিধাটা কি? 2 টু দি পাওয়ার 128 এই ভ্যালুটা এত বড় হয় যেটা হচ্ছে নিউমেরিক্যাল এক্সাক্ট করে বলাও যায় না। ঠিক আছে, শুধুমাত্র এভাবে একটা আইডিয়া দিয়েছে সায়েন্টিস্টরা যে 2 টু দি পাওয়ার 128 করলে এই ভ্যালুটা এত বড় হবে যে সাপোজ কোন একটা মরুভূমি, হ্যাঁ সাহারা মরুভূমির কথা যদি আমরা চিন্তা করি, যে মরুভূমির প্রত্যেকটা ধূলিকণা, মরুভূমিতে কি বালু না? অসংখ্য বালু, অজস্র বালু। তো মরুভূমির প্রত্যেকটা ধূলিকণাকেও যদি আমি ইন্টারনেট সেবার অন্তর্ভুক্ত করি, তারপরও আমি নিউমেরাস ইউজারকে ইন্টারনেট সেবা দিতে পারবো। সো এই কারণেই বলা হয় যে IPv6 এর পর হয়তোবা কোনো রকম আপডেশন বা ফার্দার মডিফিকেশনের কোনো প্রয়োজন নেই। মানে এই নাম্বারটা এত বড়, এত সংখ্যক ইউজারকে ইন্টারনেট সেবা দেওয়া যাবে। এটাকে তুলনা করা হয়েছে কিসের সাথে? যে মরুভূমির প্রত্যেকটা ধূলিকণাকেও যদি আমি ইন্টারনেট সুবিধা দেই, প্রত্যেকে তো আমাকে সেপারেট আইডি দিতে হবে, সেম আইডি তো দিতে পারবো না, ওভারল্যাপ করা যাবে না। সো প্রত্যেককে যদি আমি ডিফারেন্ট আইডি দিই, তারপরও কি আমার হাতে অনেক আইপি তখনও বেঁচে থাকবে, আমি আরো ইউজারকে অ্যাসাইন করতে পারবো। মোটামুটি বুঝতে পারছি তোমাদেরকে? সো এই পর্যন্ত আমরা দেখি। এখন এখানে আমরা কি করব? এই যে এই জিনিসগুলো আমরা মোটামুটি একটা আইডিয়া নিলাম। হ্যাঁ, কিন্তু আমরা ম্যাথ সহ এভরিথিং কিন্তু করব IPv4 দিয়েই, মানে 32 বিট দিয়েই আমরা চিন্তা করব। এখন ফিজিক্যাল ক্লাসে তোমাদেরকে আমি কিছু জিনিস দেখিয়ে দেব যেটা অনলাইন হওয়ার কারণে পসিবল হচ্ছে না। তো দেখো আইপি অ্যাড্রেসকে বলা হয়ে থাকে ক্লাসফুল অ্যাড্রেসিং, এটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, IPv4 কে কি বলা হয়? ক্লাসফুল অ্যাড্রেসিং। কেন বলা হয়? এই কারণেই বলা হয় কারণ এটাকে 5টা ক্লাসে বিভক্ত করা যায়। আর একটা অ্যাড্রেস আছে সেটাকে বলা হয় ক্লাসলেস অ্যাড্রেসিং। এই কারণেই ক্লাসফুলটা আমাদেরকে জানতে হবে যে IPv4 কে কোন ক্লাসকে ক্লাসফুল বলা হয়। ঠিক আছে, সো একটু লিখে সার্চ দেই ক্লাসলেস অ্যাড্রেসিং। এই যে দেখো ক্লাসলেস, জাস্ট ক্লাসলেস লিখেছি, ক্লাসলেস চলে আসছে। সো এতটুকু মাথায় রাখো যে ক্লাসফুল কেন বলা হয়, কেননা ক্লাসলেস এক্সিস্টেবল, ক্লাসলেস বলে একটা কনসেপ্ট আছে, এই কারণেই IPv4 কে ক্লাসফুল বলা হয়। তাহলে একে কি করা যায়? 5টা ক্লাসে, সেপারেট 5টা ক্লাসে ওকে বিভক্ত করা যায়। ঠিক আছে, ক্লাস A B C D E। এরপর আমরা এই যে এই জিনিসগুলো বাদ, হ্যাঁ জাস্ট এই ছবিটা লক্ষ্য করবা আমার কথাগুলো শুনবা। এই যে 5টা ক্লাস লিখেছে এবং এখানে বিট স্ট্রিমের জন্য একটা আইডিয়া দিয়েছে। একটু বলো IPv4 এ কয় বিট? বলো IPv4 এ কয় বিট? 32 বিট না? জি ম্যাম। আচ্ছা, বিট আর বাইট এদের সম্পর্কটা আমরা জানি। এই যে 1 বাইট,
বিট আর মানে কি? 3 কে 1 বাইট হয় না ভাই? হ্যাঁ, বিট মানে হচ্ছে 0 অথবা 1। 32 বিট মানে কি? 32টা 0 32টা 1 এর কম্বিনেশন। এখন 1 বাইট মানে হচ্ছে 8 বিট। এটা একটু খাতায় লিখে নাও তো সবাই। 8 বিট। 8 বিট সমান 1 বাইট। তাহলে দেখো 32 কে যদি 8 দিয়ে ভাগ করো কত হয় বলো? 32 কে যদি আমরা 8 করি তাহলে 4 হয়। সো এই যে 4টা বাইট। 32 বিটকে আমরা 4 বাইটে ভাগ করতে পারি। এই কারণেই আমরা লিখি ওই যে 192.168 এই দেখো কোন একটা আইপি অ্যাড্রেস আমরা দেখি উপরের দিকে আছে, তাই না? আমরা যে আইপি অ্যাড্রেস লিখতাম না এভাবে, এই অ্যাড্রেসটা আমরা লিখেছি না অনেকে, এরকম অ্যাড্রেস আমরা ইনসার্ট করেছি না প্যাকেট প্রেসারে। সো এই যে জি দেখো ম্যাম। 193, এটা তো ডেসিমেল রিপ্রেজেন্টেশন, এই কারণে আমরা বুঝতেছি না। এই কনভার্সন গুলোও ম্যাথে আসে, কনভার্সন গুলো আমরা দেখবো। সো যখন বাইনারিতে কনভার্ট করব আমাকে কি করতে হবে? 8 বিটে নিয়ে যেতে হবে। এই যে 32 এটাকে আমার 01 এর কম্বিনেশনে 8 বিটে নিয়ে যেতে হবে, 200 বিটে নিয়ে যেতে হবে। সো অনেকের কোশ্চেন আসতে পারে যে ম্যাম 9 তো 8 বিটে যায় না। যায় না তো অবভিয়াসলি, কারণ 0 থেকে 7 পর্যন্ত যেতে হলে 3 বিট লাগে। 111 মানে 7 না? তো 8 করতে হলে কত হয়? 1 3টা 0। 9 করতে হলে কত হয়? 1001। মানে 4 বিটেই তো 9 পসিবল। তাহলে 8 বিট কিভাবে করব? 8 বিট ওভাবে করব যে আমরা এক্সট্রা 4টা 0 বাম পাশে দিয়ে দিব। তো ফিজিক্যাল ক্লাসে আমরা এটা ভালোভাবে দেখবো, হোয়াইট বোর্ড থাকলে তো অনেক মানে ক্লিয়ার বোঝাতে পারতাম যে 9 বিটকে কি করব, যে ছোট ছোট সংখ্যাগুলোর অনেকের কোশ্চেন আসতে পারে যে এটাকে কিভাবে 8 বিটে নিয়ে যাব। সো আমি এটাকে 01 এ কনভার্ট করব, যেই অবশিষ্ট বিটগুলো দেখবো যে বেঁচে আছে, মানে আমাকে পূজাতে হবে, ওইটাকে কি আমি 0 দিয়ে ফিল আপ করবো। ঠিক আছে, এখানে আমার এক্সট্রা 4টা 0 বাম পাশে আসবে। তো এটাই হচ্ছে আমাদের কনভার্সন গুলো কিন্তু ইম্পর্টেন্ট, এটা আসে। সো আমরা একটু দেখি ক্লাস এ এর ক্ষেত্রে দেখো কি বলছে। তাহলে এই বাইটকে আবার অক্টেট বলা যায়। কি বলা যায়? অক্টেট। অক্টেট মানে হচ্ছে 8 বিট। তাহলে দেখো যেটাই বাইট সেটাই হচ্ছে আমাদের অক্টেট। সো এটাকে আমি বলতে পারি অক্টেট 1, অক্টেট 2, অক্টেট 3, অক্টেট 4। এটা দিয়ে যদি চিন্তা করি এই অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটাই যদি চিন্তা করো তাহলে কি বলতে পারি? এটা অক্টেট 1, এটা অক্টেট 2, এটা অক্টেট 3, এবং এটা কি অক্টেট 4। ঠিক আছে? সো এই ডায়াগ্রামটা একদম মুখস্থ করে ফেলতে হবে। প্র্যাকটিস করতে করতেই দেখবা মুখস্থ হয়ে যাবে। আইপি অ্যাড্রেসের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে নেটওয়ার্ক আইডি আর একটা হচ্ছে হোস্ট আইডি। সো ক্লাস এ যদি বলি বাইট 1 মানে অক্টেট 1, ওটা হবে ওর নেট আইডি, আর রিমেইনিং গুলো হবে ওর হোস্ট আইডি। কোনটা ক্লাস এ, কোনটা ক্লাস বি, কোনটা ক্লাস সি এটা বলে দিচ্ছি একটু পরেই, জাস্ট এখন এটা মাথায় রাখো। ক্লাস বি যদি হয় তাহলে প্রথম দুইটা অক্টেট হচ্ছে নেট আইডি, পরের দুইটা অক্টেট কি? হোস্ট আইডি। ক্লাস সি যদি হয় প্রথম তিনটা অক্টেট, প্রথম তিনটা অক্টেট মানে কি? তার মানে কি যে এই তিনটা অক্টেট এটা হবে ওর নেট আইডি যদি ক্লাস সি হয়। ক্লাস সি কখন হয় এটাও আমরা জানবো। সো এই তিনটা হবে ওর নেট আইডি, এটা হবে ওর হোস্ট আইডি। ঠিক আছে, শুধুমাত্র 9 হবে ওর হোস্ট আইডি। আর দেখো আমরা যে নর্মাল আমরা যারা ইন্টারনেট ইউজ করি, ইন্টারনেট সেবার অন্তর্ভুক্ত, আমরা হচ্ছে ক্লাস এ বি সি এই তিনটা ক্লাস আমাদের অ্যাক্সেস আছে। ঠিক আছে, ক্লাস ডি এটা হচ্ছে মাল্টিকাস্ট অ্যাড্রেস পারপোজে ইউজ করা হয়, এটা সম্পর্কে কোনো ইনফরমেশন আমাদের কাছে রিভিল নাই। আমরা যারা নর্মাল নেট ইউজার, এই ক্লাস ডি সম্পর্কে আমাদের কাছে কোনো ইনফরমেশন সায়েন্টিস্টরা রিভিল করেনি, এটা হচ্ছে মাল্টিকাস্ট অ্যাড্রেস পারপোজে ইউজ করা হয়। সেম ওয়েতে যেটা ক্লাস ই, এটা কিন্তু রিজার্ভ করা আছে সায়েন্টিফিক বিভিন্ন রকম রিসার্চ, এই যে ইন্টারনেট যারা নিয়ে আসছে, ঠিক আছে, তারা যে বিভিন্ন রকম রিসার্চ করে, অথবা আমরা কি করি দেখো, ইন জেনারেল আমরা ফ্রিজে খাবার মজুদ রাখি না, অথবা ব্যাংকে টাকা রেখে দেই না, ফিউচারের জন্য আমরা কি সেভ করে রাখি না, স্টোর করে রাখি না অনেক কিছু। এইটা হচ্ছে আমাদের ক্লাস ই এর কাজ। মানে ক্লাস ইটা মূলত রিজার্ভেশনে আছে এবং রিসার্চ। ক্রিটিক্যাল কোশ্চেন দিতে পারে যে আইপি অ্যাড্রেসের কোন ক্লাসটা আমরা রিসার্চ পারপোজে ইউজ করে থাকি, তখন আমি কি অ্যান্সার করব? ক্লাস ই কে আমরা রিজার্ভ করে রেখেছি রিসার্চ পারপোজের জন্য এবং সায়েন্টিফিক বিভিন্ন রকম ইনভেনশনের জন্য। এই ক্লাস ডি এবং ক্লাস ই সম্পর্কে কিন্তু আমরা কোনো কিছু জানি না, এবং নর্মাল আমরা যারা ইন্টারনেট ইউজার, আমরা এক একজন যারা ইন্ড ইউজার, এই ক্লাসগুলোকে আমাদের কোনো অ্যাক্সেস নেই। ঠিক আছে, তাহলে এই স্কেলিটনটা একটু মনে রাখতে হবে যে ক্লাস এ এর জন্য নেট আইডি হোস্ট আইডি কে, ক্লাস বি এর জন্য নেট আইডি হোস্ট আইডি কে, এবং ক্লাস সি এর জন্য নেট আইডি হোস্ট আইডি কে। তো রেঞ্জটা এখানে কোথাও আছে? ক্লাস এ বি সি বোঝার রেঞ্জটা এখানে দেয় নাই। আমরা একটু রেঞ্জটা লিখে সার্চ দেই, ক্লাস এ আইপি রেঞ্জ, আইপি অ্যাড্রেস রেঞ্জ, দেখি আসে কিনা। ঠিক ওভাবে আসে নাই।
আচ্ছা আমি একটু মুখে বলবো, তোমরা লিখবা, ঠিক আছে? আমি একটু মুখে বলবো, তোমরা লিখবা। এখানে একটু কঠিন করে দেয়া, প্রথমে এত কঠিন করে বোঝার দরকার নেই। লিখো, শূন্য দাও, 0 লিখো, 0 হাইপেন দিয়ে লেখো 127, 0 থেকে 127। এটা তোমরা তোমাদেরকে আমি ল্যাব ক্লাসে লিখেও দিছি 2-1 বার, লিখে দিয়েছি না? আমার তো মনে হচ্ছে। 0 থেকে 127 লিখছো? শুনতে পাচ্ছ আমার কথা? 0 to 127 লিখো। তারপরে লাইনে লিখো 128 থেকে 191। 128 থেকে কত লিখবা? 191, 191। তারপরে লিখো 192 থেকে 223, 192 থেকে 223। লিখেছো? তারপরে হচ্ছে 223 বললাম, তাই না? তারপর লিখবা 224 থেকে 239, 224 থেকে 239। আর লাস্টে কত দিবা? 240 থেকে 255। সো আমি একবার জাস্ট বলে যাচ্ছি। 0 থেকে 127 এই যে ক্লাস এ, 0 থেকে 127 ক্লাস বি, 128 থেকে 191 ক্লাস সি, 192 ক্লাস ডি, 224 থেকে 239 এবং ফাইনালি ক্লাস ই, 240 থেকে 255। ক্লিয়ার? এখন আমাকে একটু বলো তো, এই যে একটা আইপি অ্যাড্রেস 223, তাই না? 223.1.1.1, এখানে অক্টেট 1 এর ভ্যালু কত বলো? যে বুঝছো, এই যে এই আইপিটাতে অক্টেট 1 এর ভ্যালু কত? 223। 223, থ্যাংক ইউ। তাইলে আমরা হচ্ছে ক্লাস যখন কনসিডার করব তখন অক্টেট 1 এর ভ্যালু দেখব, অন্য কোনো অক্টেটের ভ্যালু দেখব না, অক্টেট 2, 3, 4 এর ভ্যালু দেখব না। অক্টেট 1 এর রেঞ্জ দেখে আমরা ক্লাস বুঝতে পারবো। তাইলে এখন আমাকে কেউ বলো তো 223 কোন ক্লাসের মধ্যে পড়ে, কোন রেঞ্জে ম্যাম যায়? ক্লাস এ। সি ম্যাম, সি। ক্লাস এ তো বাবা See, ma'am. কোনোভাবে হয় না। ক্লাস এ তো তোমার 0 থেকে 127, এই 127 এর বড় না? তারপরে কত? 128 থেকে 191, ওইটা তো ক্লাস বি। তারপর ক্লাস সি কত দেখো? 192 থেকে 223 না? সো এটা কত? 223। তাইলে এখন বলো তো এটা কোন ক্লাস? সি। ক্লাস সি। ক্লাস সি, থ্যাংক ইউ। তারপরে এবার এই আইপিটা বলো তো এটা কোন ক্লাস? অক্টেট 1 দেখে আমরা হিসাব করব, হ্যাঁ, রিমেইনিং অক্টেট দেখবো না। সো অক্টেট 1 এটার কত? 193। এবার তোমরা ওই যে ওই চার্ট দেখে বলো তো এটা কোন ক্লাস? এটাও সি জি ম্যাম। সি। এটাও ক্লাস সি না? বুঝতে পারছি সবাই? জি ম্যাম। আরো দেখি উদাহরণ আছে কিনা। এরকম অনলাইনে কি পড়ানো যায়? এই যে বলো 10.0.0 এটা কোন ক্লাস বলো? এ। এ। কিভাবে হলো বুঝতে পারছি? আবার এই যে 10.255.255.255 এটা কোন ক্লাস? এটাও এ ম্যাম। ক্লাস এ। ঠিক আছে, আমাদেরকে এই যে অ্যাড্রেস দেখে বলতে হবে। এটা বলো 172.16.0.0 এটা কোন ক্লাস? 172 ম্যাম বি। ক্লাস বি। ওকে, আমরা মোটামুটি বুঝতে পারছি আই গেস। তাহলে এখন তোমাকে কোন একটা অ্যাড্রেস দিয়ে দিল, জাস্ট অ্যাড্রেস বলছে, বললো যে কোন ক্লাস, এই যে যেভাবে জিজ্ঞাসা করলাম এমসিকিউ, এরকম কিন্তু কুইজে কোশ্চেন থাকতে পারে। তুমি তো ক্লাস বের করে ফেলছো, তাইলে এখন ওই ক্লাসের নেট আইডি কারা আর হোস্ট আইডি কারা তোমার এই যে এই চার্ট মুখস্থ আছে না মাথায়, তুমি তখন বলে দিতে পারবা না? যেমন এই যে এটা দেখো, এই অ্যাড্রেসটাই দেখো 223.111, এটা কি ক্লাস সি না? সো ক্লাস সি এর কি প্রথম 3টা অক্টেট কি হয়? নেট আইডি। আর 4 নাম্বার অক্টেটটা কি হয়? হোস্ট আইডি। তাহলে যদি ক্লাস সি বলে, এখন যদি তোমাকে বলে যে নেট আইডি কে আর হোস্ট আইডি কে, বলো জাস্ট এই অ্যাড্রেসটা বলে দিছে, বলছে এর নেট আইডি এবং হোস্ট আইডি কে ডিস্টিংগুইশ করো। তুমি পারবা না? এই চারটা মুখস্থ করতে হবে আগে। আমার কোশ্চেনটা বুঝতে পারছো? কোশ্চেন কিন্তু ঠিক এভাবেই আসবে, কোশ্চেন বলেও দিছি। একটা ক্লাস বলে একটা আইপি দিয়ে বলবে যে এটার নেট আইডি এবং হোস্ট আইডি ডিস্টিংগুইশ করো। পারবা না করতে? প্রথমে ক্লাস, জি ম্যাম। তারপরে এই যে রেঞ্জের সাথে মিলাবা। ঠিক আছে? এখানে ট্রিকি কোশ্চেনও থাকতে পারে। ট্রিকি কোশ্চেনটা কিভাবে থাকবে একটু আমার মনে হয় অনেকে চিন্তাও করতে পারছো। দেখো 0 থেকে 127, 128 থেকে 191, 192 থেকে 223, এ কি 224 থেকে 239, তাই না? সো যদি কোনো আইপি দিয়ে বলে 224 থেকে 239 এই রেঞ্জের মধ্যে ওর অক্টেট 1 দিয়ে তোমাকে বললো, তার মানে একটা ক্লাস ডি দিয়ে বললো যে নেট আইডি হোস্ট আইডি ডিস্টিংগুইশ করো, তখন তুমি কি লিখবা বলো? ক্লাস ডি এর কোনো আইপি দিয়ে তোমাকে বললো যে নেট আইডি হোস্ট আইডি ডিস্টিংগুইশ করো, তুমি কি লিখবা? তুমি লিখবা যে ওইটা আমার কাছে রিভিল করা নাই, আমি ইন ইউজার সায়েন্টিস্টরা ওইটা আমার কাছে রিভিল করে নাই, এটাই লিখবা। বুঝতে পারছো?
অথবা ক্লাস ই যদি দেয় 240 থেকে 255 এই রেঞ্জে থাকলো, এই যে অক্টেট 1, তখন তুমি কি বলবা? এটা ক্লাস ই, যেটা রিসার্চ পারপাসে ইউজ করা হয়, এটা সম্পর্কে কোনো ইনফরমেশন, এটা নেট আইডি, হোস্ট আইডি সম্পর্কে কোনো ইনফরমেশন আমার অ্যাক্সেসে নেই, এটাই তুমি লিখবা। কোশ্চেন ক্লিয়ার? জি ম্যাম। ওকে, তাহলে আমরা এই কনসেপ্টটাও মোটামুটি বুঝতে পারলাম। এখন এটা তো আমি বলে দিলাম, তোমার হচ্ছে রেঞ্জ, যে রেঞ্জটা বলছি না 0 থেকে 127, 128 থেকে 152, এগুলোর পাশে লিখে রাখো, এগুলো সব ডেসিমেল নাম্বার। সো আইপি তে কি করতে হয়, একটা জিনিস এখন আমরা একটু পিপিটিএক্সটা অন করি। এই পেজগুলো আমরা স্কিপ করে যাব প্রথমেই। এই যে দেখো, IP address. An IPv4 address, it is a 32-bit address that uniquely and universally defines the connection of a device, a computer, a router to the internet. মানে এর প্রধান কাজই হচ্ছে এই যে ইউনিক অ্যাড্রেস, হ্যাঁ, ইন্টারনেটের সাথে কানেক্ট করা। এই যে প্রত্যেকটা আইপি অ্যাড্রেস ইউনিক হয়, কারোর সাথে কারো মিলবে না, এটা মূল কথা। তারপরে দেখো যে 2 to the power n এর কথা এখানেই আছে। এই যে দেখো, যে কথাগুলো আমরা থিওরিটিক্যালি বলছি, যে মোর দেন 4 বিলিয়ন, 2 to the power 32 দিয়ে কি করা হয়, জাস্ট 4 বিলিয়ন মানুষকে ইন্টারনেটের সেবা দেওয়া যায়, যে কারণে এটা ইনসাফিসিয়েন্ট। এটাকে থেকে আমরা কি করব, IPv6 এ যাব। সো এই যে এই অ্যাড্রেসটার সাথে আমরা পরিচিত, এটা বলো, এটা কোন ক্লাস? কুইক রেসপন্স করো, এটা কোন ক্লাস? ক্লাস বি, থ্যাংক ইউ। তাহলে ক্লাস বি হলে বলো, এটা নেট আইডি কারা আর হোস্ট আইডি কারা? 128 প্রথম দুই একটা মানে এটা হচ্ছে নেট আইডি, মানে নেট আইডিতে কয় বিট? এবার বলো, নেট আইডিতে কয় বিট? 16 বিট ম্যাম। 16 বিট, থ্যাংক ইউ। আর হোস্ট আইডি কারা? 331, 3.31। হোস্ট আইডিতে কয় বিট? এটাও 16 ম্যাম। 16 বিট। এখন এই কনভার্সন গুলো আমি তোমাদেরকে হাতে কলমে করাতাম, বাট এই যে এভাবে আসলে করায় কোনো নাই, তোমরা বুঝতেছো কিনা আমি ক্লিয়ার বুঝবো না, আমি তোমাদেরকে ক্লাসে নেক্সট ফিজিক্যাল ক্লাসে আমাদেরকে দেখাই দেন, এটা একটু কমপ্লিকেটেড তো, এটা ফিজিক্যালি করালে ভালো হয়। ম্যান্ডেটরি ছিল। এই কনভার্সন গুলো কিন্তু আসে, ঠিক আছে? আমি জাস্ট তোমাদের কোশ্চেন সম্পর্কে আইডিয়া দিয়ে যাচ্ছি যে কনভার্সন আসে। অলরেডি কিছু কোশ্চেন কিন্তু রিভিল করে দিয়েছি, এই যে তোমাকে ডেসিমেল দিয়ে বলবে বাইনারিতে দেখাও, আবার বাইনারি দিয়ে বলবে ডেসিমেলে দেখাও, ঠিক আছে? এই যে স্লাইড 1টা, তারপরে তোমরা একটু স্ক্রল করবা। আজকে যা কিছু পড়ালাম, এই যে দেখো একটা কোশ্চেন দেখো, চেঞ্জ দ্য ফলোইং আইপি অ্যাড্রেস ফ্রম বাইনারি নোটেশন টু ডট ডেসিমেল নোটেশন। মানে 32 বিট দিয়ে তোমাকে ওই যে তোমার ডেসিমেলে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এই যে সলিউশন, আমরা এই সবগুলো করব, প্র্যাকটিক্যাল ক্লাসে প্র্যাকটিস করব। তারপর ভ্যালিড ইনভ্যালিড, এখানেও কিছু বিষয় আছে। সো আজকে না হয় আমরা ক্লোজ করি, হ্যাঁ? লিঙ্কগুলো তোমাদের হোয়াটসঅ্যাপে এখনই দিয়ে দিচ্ছি, আমি লিঙ্ক সহই দিয়ে দিব তোমাদেরকে, খুঁজে বের করা অনেকের জন্য কষ্টকর হয়। এই লিঙ্কটা সহ দিয়ে দিব, তোমরা একটু পড়াশোনা করবা, রেসপন্স করতে পারো, কারণ তোমাদের রেসপন্স না পেলে তো আমি কন্টেন্ট আগাতে পারবো না। কথা ক্লিয়ার? জি ম্যাম। আর আমি আজকে তোমাদের সবাইকে দিয়ে দিব, ঠিক আছে? আজকে তাহলে আমরা এখানে ক্লোজ করি। ওকে, ওকে ম্যাম, আল্লাহ হাফেজ। ভালো থাকো সবাই।
you